টানা তৃতীয় দিন রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী অর্থবছর থেকে ৭০% আবাসন ভাতা, বিশ্ববিদ্যালয়ের বাজেটে বরাদ্দ বৃদ্ধি সহ ৪ দফা দাবি তাদের। সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ না ছাড়ার ঘোষণা শিক্ষক ও শিক্ষার্থীদের। আর বিকেল থেকেই গণ অনশন করছেন শিক্ষার্থীরা। এদিকে ব্যস্ততম এলাকায় অবস্থান কর্মসূচির কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় বেড়েছে জনভোগান্তি। তীব্র রোদ উপেক্ষা করেই টানা তৃতীয় দিন রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। শুক্রবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেকরাও, সঙ্গে ছিল শিক্ষক সমিতি। শিক্ষার্থীদের অভিযোগ, বারবার প্রতিশ্রুতি দিলেও তাদের দাবি বাস্তবায়ন করেনি সরকার। এবার আর প্রতিশ্রুতি নয়, 4 দফা দাবি পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করেই ক্যাম্পাসে ফিরবেন তারা। আমাদের হল চাই, আমাদের আবাসন চাই, আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলছে এটা এখন পর্যন্ত ঠিকমতো চলছে না। পুরান ঢাকায় আমরা খুবই মানবতার জীবন যাপন করি। বিশ্ববিদ্যালয়ের জন্য যে ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সেভাবে দেওয়া হয় নাই। বিগত যে সরকার 15 বছর বা 15.5 বছর ক্ষমতায় ছিল, তারা এখান থেকে শুধু লুটপাট করে গিয়েছে। সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে ফিরে না যাওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও। প্রায় 1 যুগ ধরেই আন্দোলনগুলি চলছে। যখনই কোনো আন্দোলন শুরু করে একটা ন্যায্য দাবির প্রেক্ষিতে, তখনই যে সরকারি ক্ষমতায় ছিলেন তারা কিছু না কিছু একটা আশ্বাস দেন, আন্দোলন স্তীমিত হয়ে যায়। কিন্তু আসলে দেখা গেল যে যতটুকু আশ্বাস দেন সেটাও বাস্তবায়ন হয় না। অত্যন্ত যৌক্তিক দাবি, আমাদের জীবন মরণের সাথে জড়িত দাবি, সুতরাং আমাদের দাবি মানতে হবে, আমাদের শেষ কথা। এবং সেই দাবি আদায়ের ব্যাপারে সুস্পষ্ট সরকারের ঘোষণা ছাড়া এখান থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, কেরানীগঞ্জের নতুন ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করা সহ কয়েকটি দাবিতে বুধবার থেকে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, গণ অনশন কর্মসূচি সম্পর্কে জানাবেন, সরকারের সাথে তাদের যোগাযোগ হয়েছে কিনা, আর এই ব্যস্ততম এলাকায় এরকম অবস্থান কর্মসূচি মানুষের ভোগান্তির চিত্রও জানাবেন। প্রথমেই যে বিষয়টা কিছু বলতে চাই, আমরা এখন পর্যন্ত আপডেট যে বিষয়টি সেটি আসলে এখনো পাইনি। আমরা কিছুক্ষণ পরেই জগন্নাথ ইউনিভার্সিটির যে শিক্ষক সমিতি রয়েছে তাদের পক্ষ থেকে একটি ব্রিফ করার কথা রয়েছে এবং তারা যখন জানাবেন যে পরবর্তী সিদ্ধান্ত তাদের কি হচ্ছে এবং যেই টিমটি তাদের মন্ত্রণালয়ে গিয়েছিল তারা আসলে কি সিদ্ধান্ত উপনীত হয়েছে এবং সেখান থেকে কি ধরনের তথ্য তারা নিয়ে এসেছেন সেগুলো আমাদের সাথে কিছুক্ষণ পরে ব্যাখ্যা করবেন তারা। এছাড়া দেখতেই পাচ্ছেন আসলে অনশন কর্মসূচি কিন্তু আজকে জুমার নামাজের পরে হওয়ার কথা ছিল, সেটি কিন্তু পরে অনুষ্ঠিত হয়, যেটি 4টার পরে আসলে এখানে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ তারা বর্তমানে কিন্তু অনশন অবস্থায় রয়েছেন এবং তারা বলছেন যে আসলে এই যে অনশন কর্মসূচি এটি হচ্ছে সরকার যতদিন পর্যন্ত তাদের দাবিগুলো মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের দাবির জন্য এভাবেই অনশনে থাকবেন এবং যে শিক্ষার্থীরা রয়েছেন এখানে তারা কিন্তু সবাই তাদের একই দাবি নিয়ে আছেন, কিন্তু একটি অংশ আসলে অনশন কর্মসূচি পালন করছে এবং বাকিরা কিন্তু সবাই সবার মতো কাজ চালিয়ে যাচ্ছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেটি হচ্ছে এই 4 দিক থেকে যেভাবে বন্ধ রয়েছে, আমরা প্রধান উপদেষ্টার দপ্তরের দিক থেকে যেই রাস্তাটি রয়েছে হেয়ার রোড, সেখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং ওই জায়গা থেকে কিন্তু আসলে পুলিশের ব্যারিকেড রয়েছে, সেখান থেকে ভিতরে যাওয়ার কোনো অনুমতি নেই এবং সেখানে যদি যাওয়ার কেউ চেষ্টা করে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে যে ওখানে কাউকে ঢুকতে দেওয়া হবে না এবং তারা কিন্তু ভিতরে যাওয়ার চেষ্টাও করেননি, তারা সবাই ব্যারিকেডের বাইরেই রয়েছেন এবং সেখান থেকে তারা তাদের আন্দোলন পরিচালনা করছেন। আরেকটি বিষয় যদি বলতে, সেটি হচ্ছে যেই শিক্ষা ভবনের যেই রাস্তাটি রয়েছে সেটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং ওই জায়গা থেকে কিন্তু রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে, সেক্ষেত্রে কিছুটা আমরা জ্যাম দেখেছি আসলে। আর যেই অপর দিকের যেই রাস্তাটি রয়েছে কাকরাইলের যে মোড়, সেই মোড়টিতে কিন্তু আজকে অবস্থান করেনি তারা, সেই মোড়টা ছেড়ে তারা প্রধান উপদেষ্টার দপ্তরের সামনে যে রোডটি রয়েছে সেখানে অবস্থান করছে, যে কারণে ডান দিকের রাস্তাটি কিন্তু মোটামুটি বলা যায় যে এখন স্বাভাবিক রয়েছে, সেখানে যান চলাচল করছে। এবং আরেকটি বিষয় বলতে চাই, যেটা হচ্ছে যাদের যে 3টি দফা দাবি রয়েছে, সেই দাবির সাথে কিন্তু আরেকটি দাবি তাদের উল্লেখ করা হয়েছে পরবর্তীতে, যেটি হচ্ছে
যে তারা যখন প্রথম এখানে আন্দোলনের জন্য এসেছিলেন সেখানে কিন্তু পরবর্তী বলা হয়েছিল যে যাদের উপরে আক্রমণ হয়েছে, যারা পুলিশের হামলার শিকার হয়েছিলেন, তাদের সেই বিচার সেটি কিন্তু তারা চাচ্ছেন এবং তারা বলছেন যে এভাবে বর্বরোচিত হামলা আসলে যেই ফ্যাসিস্ট সরকার থাকলে তারাই কিন্তু আসলে করতে পারে এবং যারা জনবান্ধব যেই সরকার রয়েছে, যারা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এসেছে, তারা কিন্তু আসলে এভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করতে পারে না। সেটি কিন্তু এই বিষয়টিকে তারা কিন্তু বারবার উল্লেখ করছেন এবং আর চারদিক থেকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আমরা চতুর্দিক থেকে মানুষের একটি যে গণনা রয়েছে, প্রচুর মানুষ রয়েছেন এবং আমরা দেখেছিলাম যে সকাল থেকে যে সাধারণ শিক্ষার্থীদের সাথে পরে কিন্তু যেই সাবেক শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু যোগ হয়েছিল এবং সেক্ষেত্রে এখন কিন্তু বলা যায় যে দুপুরে যে মানুষ ছিল সন্ধ্যায় সেই মানুষ কিন্তু এখনো কমেনি এবং বলা যাচ্ছে যে মানুষের সংখ্যা আসলে বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত আমরা এই লাস্ট তথ্যটাই ছিল এবং পরবর্তী আমরা জানাতে পারবো যে আসলে পরবর্তী সিদ্ধান্ত কি হয়, সেটা শিক্ষক সমিতি যখন ব্রিফ করবে আমরা পরবর্তী তথ্যগুলো আসলে দিতে পারবো এই আন্দোলন নিয়ে। কাকরাইল থেকে জানাচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। উপদেষ্টা মাহফুজ আলমকে বোতল ছুড়ে মারার ঘটনায় অভিযুক্ত যুবককে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত যুবককে ডিবি কার্যালয়ে আনা হয় বলে জানিয়েছে ডিবি পুলিশ। এর আগে গত বুধবার দুপুর থেকে কাকরাইলে 3 দফা দাবি আদায়ে অবস্থান নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন মাহফুজ আলম। রাত 10টার দিকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় ছোড়া একটি বোতল মাহফুজ আলমের মাথায় আঘাত করে। ঘটনার সময় পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ থানা ঘেরাও করে সাধারণ শিক্ষার্থীরা। থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রায় 1 ঘন্টার আলোচনা শেষে শিক্ষক ও শিক্ষার্থীর প্রতিনিধি দল আগামী রোববার সকাল পর্যন্ত সময় বেঁধে দেন। বলেন, দোষীদের গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে নৃশংসভাবে খুন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। শিক্ষার্থী সাম্য হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বুধবার ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে বিভিন্ন সংগঠন। শুক্রবার সকালে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন সাম্যের সহপাঠী, অন্যান্য শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পরে শাহবাগ থানার সামনে অংশ নেন তারা। এ সময় হত্যার বিচার দাবিসহ 3টি দাবি জানান শিক্ষার্থীরা। উদ্যানে আমাদের সাম্য ভাইকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, আমরা এটার বিচার চাই। আসামিকে যথাযথভাবে গ্রেফতার করতে হবে দ্রুত। এটা নিরাপত্তা কোথায়? এটা হচ্ছে আমি কেন এখানে খুন হবো, আমার ভাই কেন এখানে খুন হবে? কিন্তু খুন হওয়ার জন্য যায়নি। আমরা আপাতত বহিরাগত এবং এই যে উদ্বাস্তু মানুষ এদের মুক্ত ক্যাম্পাস চাচ্ছি। শিক্ষক শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল হত্যায় জড়িতদের গ্রেপ্তারের অগ্রগতি জানতে শাহবাগ থানার কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। প্রায় 1 ঘন্টা পর প্রতিনিধি দলটি জানান, আলোচনা ফলপ্রসূ হলেও অগ্রগতি নিয়ে সন্দিহান তারা। আমাদের যতক্ষণ পর্যন্ত প্রকৃত হত্যাকারী এখানে চিহ্নিত এবং ধরা না পড়বে, আমরা তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবো, আমাদের চাপ সৃষ্টি করব। পরে শিক্ষার্থীরা জানান, বেঁধে দেয়া 48 ঘন্টা সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে রবিবার সকালে আবারও শাহবাগ থানা ঘেরাও করবে তারা। দেয়া হবে কঠোর কর্মসূচি। যে স্টেপ করে হত্যা করেছে তাকে যদি গ্রেপ্তার করা না হয় তবে আমরা শাহবাগ থানায় আবার অবস্থান নিব। শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন তিনি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের পরপরই চাকা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। ওই অবস্থাতেই উড়োজাহাজটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। এই ঘটনা 3 সদস্যের তদন্ত কমিটি করে 15 দিনের মধ্যে প্রতিবেদনের নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর 1টার পর 71 জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ছেড়ে আসার সময় চাকা খুলে যায় বাংলাদেশ বিমানের BG-436 ফ্লাইটটির।
পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সংবাদটি জানিয়ে জরুরি অবতরণের ব্যবস্থা করতে অনুরোধ করেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। রানওয়ের পাশে জরুরি ভিত্তিতে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস সহ নিরাপদ অবতরণের সব ব্যবস্থা, সাথে ফ্লাইটটি ইমার্জেন্সি ঘোষণাও দেওয়া হয়। সবশেষে পাইলটের দক্ষতায় শিশুসহ মোট ৭১ জন যাত্রী নিয়ে দুপুর ২টা ১৭ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। দেখতেছি যে অনেক সময় লাগতেছে, তখন মনে মনে চিন্তা করতেছি কেন এত সময় লাগতেছে। তখন আমি আমার এই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছি বসে বসে, কিন্তু আমি বুঝতে পারি নাই। নামার পরে শুনলাম যে চাকা খুলে পড়ছে। আমরা ঠিকমতো ল্যান্ড করে গেছি এবং আশা করি কর্তৃপক্ষ আরেকটু সচেতন হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানান, বিমানটির বাম পাশের একটি চাকা খুলে নিচে পড়ে যায়, তবে যাত্রীরা সবাই সুস্থ আছেন। একটা ল্যান্ডিং গিয়ার খুলে পড়ে গেছে, যাই হোক পরে ঢাকায় এটা সেফলি ল্যান্ড করছে অলরেডি, প্যাসেঞ্জাররাও নেমে যাচ্ছে, কোনো প্রবলেম হয়নি। এদিকে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বিমানের পেছনের একসাথে দুটি চাকা থাকে, এর মধ্যে একটি চাকা নিয়ে জরুরি অবতরণ করতে পারে, তবে তা ঝুঁকিপূর্ণ। বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করা উচিত বলে মত দেন বিশেষজ্ঞরা। দুই সাইডেই তিনটা না একটা আউটসাইড দুইটা থাকে আর কি, তো ওই দুইটাতে একটা পড়ে গেছে, সব ল্যান্ড করে গেছে, তো ওইখানে খুব একটা অসুবিধা হওয়ার কোনো কথা নাই, অসুবিধা হবে না, ল্যান্ড করতেই পারে। কথা সেটা না, কথা হচ্ছে যে পড়ে গেল কেন, এটা নিশ্চয়ই এখানে গাফিলতি আছে। সংশ্লিষ্টরা বলছেন, বিমান আকাশে ওড়ার পর চাকা খুলে যাওয়ার মতো ঘটনা গুরুতর। এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে বিমান বাংলাদেশকে আরও কার্যকর ব্যবস্থা নিতে হবে। তাসফিয়া রহিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাকা নিয়ে হজে না পাঠানোর অভিযোগ উঠেছে দুটি এজেন্সির বিরুদ্ধে। রাজধানীর মুসলিম হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং কিবলা ইন্টারন্যাশনাল ট্রাভেলসের বিরুদ্ধে অভিযোগ, আবারও পুরো প্যাকেজের টাকা দাবি করছে এজেন্সি দুটি। এর মধ্যে হজ অফিসে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হজ অফিস ও হাব। দিনাজপুরের বাসিন্দা মোহাম্মদ শাহিন চলতি বছর হজে যাওয়ার জন্য স্থানীয় হাফেজ মহসিনের মাধ্যমে টাকা জমা দিয়েছিলেন রাজধানীর পুরানা পল্টনের মুসলিম হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। তবে সেই এজেন্সি এখন বলছে শাহিনের নামে কোনো টাকা জমা হয়নি, যদিও একটি বেসরকারি ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ রয়েছে শাহিনের কাছে। আপনি যাবেন ফুল টাকা দিতে হবে, 5,70,000 টাকা দিতে হবে, মানে পারে 3 জনে দিতে হবে, তাহলে আমরা আপনাকে দিয়ে যাবো, নাহলে মঙ্গলবার দিন ক্যান্সেল করে দিব। শাহিনের মতো আরও 3 জন ওই এজেন্সির প্রতারণার শিকার। তারাও এখন ঘুরছেন হজ অফিসের বারান্দায়। এদের প্রত্যেকের টাকা নিয়েছিলেন হাফেজ মহসিন। যাত্রীদের অভিযোগ, মহসিনের কাছে আগের ওমরার টাকা পাবে মুসলিম হজ এজেন্সি। এ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এখন লাপাত্তা সেই মহসিন। এজেন্সি তো বলতেছে যে আমাদের কাছে কোনো টাকা আসে নাই, আপনারা যাকে টাকা দিচ্ছেন, মানে আমাদের কাছে টাকা না আসলে তো আমরা আপনাদেরকে পাঠাতে পারতেছি না, কিন্তু আমাদের টাকা যে দিছি আমাদের কিন্তু এখানে এভিডেন্স আছে। আমার মোয়াল্লিম থেকে ও মুসলিম টাম্পের আপনার উমরা টাকা পাবে, ওই জন্য আমাদের হজের টাকা কাটে দিছে। পুরানা পল্টনের মুসলিম হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি, তবে ফোনে কথা হয় এজেন্সির মালিক মোহাম্মদ কাদেরের সঙ্গে। দোষ চাপালেন হজযাত্রী এবং মোয়াল্লেম মহসিনের ওপর। বারবার বলছি টাকা অ্যাকাউন্টে দেওয়ার জন্য, হাজিরা জানাইছি, কিন্তু হাজিরা আমাদের সাথে কথা বলতে রাজির আগ্রহ ছিল না। যখনই দেখছে যে যাইতে পারতেছে না, তখন হাজিরা বলে যে আমরা তাকে বুঝি নাই, তো সময় হারায় বুঝলে তো হবে না। হজ ক্যাম্পে ঘুরছেন আরেক ভুক্তভোগী দিনাজপুরের হায়দার আলী। তিনিও তার স্ত্রী ভিআইপি প্যাকেজে 21 লাখ টাকা দিয়েছেন নরসিংদীর কিবলা হজ এজেন্সির মালিক কেফায়েতুল্লাহকে। এখন তাদের যাত্রাও অনিশ্চিত প্রতারণার কারণে। গোটা টাকাটাই তো এখন আত্মসাৎ করে ফেলছে। এখন আমি আজকে আদৌ যেতে পারবো কি পারবো না, এটা নিয়ে দ্বিধাতে বলতেছি। এরই মধ্যে প্রতারণার শিকার যাত্রীরা অভিযোগ দিয়েছেন হজ অফিসে। এজেন্সির সঙ্গেই আমাদের এগুলো নেগোসিয়েট করতে হবে এবং এজেন্সির মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে হবে। গ্রুপ লিডার তার ব্যক্তি, গ্রুপ লিডার রেসপন্সিবিলিটি এজেন্সিকে নিতে হবে। আর এজেন্সির সঙ্গে যোগাযোগ করে প্রতারণার শিকার যাত্রীদের সৌদি আরবে পাঠানোর কথা জানিয়েছেন হাবের মহাসচিব। এজেন্সিকে ডাকবো এবং বিষয়টি আমরা তদন্ত করে দেখব। যদি কোনোভাবে এজেন্সির এই যে হজযাত্রীদের না যাওয়ার পিছনে এজেন্সির যদি কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়, সেই বিষয়ে সরকার অবশ্যই ব্যবস্থা নিবে এবং সরকারের সাথে আমরা অবশ্যই থাকব। কেউ যেন এমন প্রতারণা করতে না পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে ধর্ম মন্ত্রণালয়ের প্রতি আহ্বান হজ যাত্রীদের।
আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে ৭৫০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে পুশিন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় পাহারা বসিয়েছেন। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। জনগণ, এলাকাবাসী, গ্রামবাসী সবাই বৃহস্পতিবার রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বিমানবন্দরের পাশে বিএসএফ কিছু মানুষকে জড়ো করছে বলে খবর পায় বিজিবি। গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে টহল জোরদার করা হয়। মেসেজ আসে। রাতে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পরে স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে একত্রিত হন সীমান্তে। বিজিবি ও স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে বিএসএফের পুশিং চেষ্টা ব্যর্থ করে দেয়। ঢুকাতে পারতো না, জনগণ তো সব হয়ে গেছে, সতর্ক হয়েছে। 2টা থেকে 3টা 4টা 3টা পর্যন্ত আমাদের বর্ডারে আমরা ডিউটি করছি। তো খুব সম্ভব আমাদের ডিউটি করার কারণে ওরা যে প্রোগ্রামটা ছিল, প্রোগ্রামটা মনে করতে পারেনি। অনেক মানুষ এরা নিয়েছিল আমাদের এনে যে পার করে দিব। এই নিয়ে সীমান্তে বৃহস্পতিবার রাতভর উত্তেজনা বিরাজ করে। বিজিবি জানিয়েছে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। পুশিন ও মাদকসহ ভারতীয় পণ্য চোরাচালান ঠেকাতে সতর্ক তারা। আমাদের পশ্চিম বিজিবি সিও সাহেব এবং পশ্চিম বিজিবির সৈনিক কোনো সময় পুশিং মেনে নেবে না এবং কঠোর ব্যবস্থা আমরা করব পুশিং ব্যাপারে। আর দ্বিতীয় কথা হলো চোরাচালান, মাদক দ্রব্য, এই বিষয় নিয়ে আমরা 24 ঘন্টা সতর্কর সাথে ডিউটি পালন করে যাচ্ছি। ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ চেষ্টার পর ব্রাহ্মণবাড়িয়ার 3 উপজেলার সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইসির প্রস্তুতি থাকার পরেও কেন ডিসেম্বরে ভোট নয়, প্রশ্ন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। নির্দিষ্ট গোষ্ঠীকে সময় দিতে নির্বাচনে বিলম্ব মেনে নেবে না জনগণ। জাতীয় প্রেসক্লাবে লেবার পার্টির আলোচনা সভায় দ্রুত নির্বাচনের তাগিদ দেন জয়নাল আবদিন ফারুক। লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তার স্মৃতিচারণ ও অবদান তুলে ধরা হয়। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বর্তমানে রাজনৈতিক অস্থিরতা নিরসনে অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেন। কাদের কাছে কারা গুনগুন করছেন, কি পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায়, কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না, আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারা ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রয়োজনে নির্বাচন বিলম্ব না করার আহ্বান নজরুল ইসলাম খানের। নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকার পরেও ডিসেম্বরে নির্বাচন আয়োজনে আপত্তি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আমরা বলেছি, লেবার পার্টি বলেছে যে আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক। আমি এই সাংবাদিক বন্ধুরা আছেন এখানে, সবাই আছেন, আমি বলতে চাই যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন। দেশের রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রের গতিশীলতা ধরে রাখতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি। নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তাহলে নির্বাচন কমিশন মানবিক করিডোরের মতো দেশের সার্বভৌমত্ব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করায় সরকারের সমালোচনা করেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, মানবিক করিডোরের মাধ্যমে কি হবে এ বিষয়ে অবশ্যই রাজনৈতিক দলগুলো এবং মানুষকে অবহিত করা উচিত ছিল। শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ এভিনিউয়ে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আর বলেন, সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে একতাবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী অধ্যাদেশ বাংলাদেশ করতে অবশ্যই নতুন সংবিধান প্রয়োজন, শুধু সংশোধন করে তা সম্ভব নয়। এই কারণে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। জুলাই যোদ্ধাও তাদের পরিবারে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে হবে। অতি দ্রুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবি মেনে নেওয়ারও আহ্বান জানান। এর আগে অ্যাডভোকেট তরিকুল ইসলামকে আহ্বায়ক ও ডাক্তার জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে মোট 135 সদস্যের জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির ঘোষণা দেন এনসিপি।
আগামী অর্থ বছরের বাজেটের আকার কমাতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ছোট হবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকারও। রাজস্ব আয়ে ঘাটতি থাকায় বাড়বে করের আওতা। ব্যয় সংকোচনের মাধ্যমে অর্থনীতি পুনরুদ্ধার করাই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত মত অর্থনীতিবিদদের। পাশাপাশি জনগণকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও দুর্নীতি রোধ করার তাগিদ তাদের। রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকায় আগামী অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন হচ্ছে না। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এই বাজেট দেবে অন্তর্বর্তী সরকার। শুল্ক কর আদায়ে গতি নেই, আবার বিদেশি সহায়তার ঋণ পরিশোধেও অর্থ খরচ হচ্ছে সরকারের। এমন পরিস্থিতিতে বাজেটের আকার ছোট করার পরিকল্পনা করছে সরকার। চলতি অর্থবছরের চেয়ে আগামী বাজেটের আকার প্রায় 7,000 কোটি টাকা কমছে, হতে পারে 7,90,000 কোটি টাকার মধ্যে। বাজেটের বেশিরভাগ অর্থের যোগান দেয় জাতীয় রাজস্ব বোর্ড। আগামী অর্থবছরে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা বেড়ে হতে পারে 5,18,000 কোটি টাকা। যদিও চলতি অর্থবছরের প্রথম 9 মাসে রাজস্ব ঘাটতি প্রায় 65,000 কোটি টাকা। গত কয়েক বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতির চাপে বিপাকে সাধারণ মানুষ। রোজায় কিছুটা স্বস্তি দিলেও আবারও চোখ রাঙাচ্ছে নিত্যপণ্যের উচ্চ মূল্য, যা নিয়ন্ত্রণে বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। অর্থনৈতিক পুনরুদ্ধার এই সরকারের জন্য আগামী বাজেটের মূল ভিত্তি হওয়া উচিত এবং এই অর্থনৈতিক পুনরুদ্ধারের ভিতরে একদিকে যেমন রয়েছে হলো ব্যয় সংকোচন এবং অন্যদিকে রয়েছে যে সমস্ত খাতে অপ্রয়োজনীয় ব্যয় রয়েছে সেগুলোকে কমিয়ে আনা, মূল্যস্ফীতিকে কমিয়ে আনার চেষ্টা করা। নির্বাচিত সরকার আসার আগে যেন এই ধরনের বড় কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ না করা হয়, বিশেষ করে যে জ্বালানির দাম বাড়ানোর ক্ষেত্রে। তো এবং সেটা দেখা যাবে যে আসলে আমাদের বিনিয়োগের ক্ষতি করছে, অর্থনীতিকে আরও বেশি চাপের মধ্যে ফেলছে। এবার সামাজিক নিরাপত্তা খাতে ভাতা কিছুটা বাড়ানো হবে। দারিদ্র্য বিমোচন, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি ও কর্মসংস্থান তৈরিতে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ উদ্যোক্তাদের। আমাদের প্রথমে অগ্রাধিকার খাত, শিল্প খাত, সেবা খাত এবং কৃষি খাত, যেখানে আমরা পিছিয়ে আছি সেই জায়গাগুলোতে বিনিয়োগকারীরা বিনিয়োগ করাটা নিরাপদ মনে করে এবং টেকসই মনে করে। সেটাই এই বাজেটে একটা অন্তর্নিহিত দিক নির্দেশনা থাকা উচিত। এবার শ্বেতপত্র কমিটি ও টাস্কফোর্সের প্রতিবেদনের সুপারিশের প্রতিফলনও থাকবে বাজেটে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে পালিত হলো নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি। এতে অর্ধশতাধিক সংগঠন সংহতি জানিয়েছে। নারীর প্রতি সমতা, মর্যাদা ও ন্যায় বিচারের দাবিতে এই আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে সংহতি জানিয়েছে প্রগতিশীল নারী, শিক্ষার্থী, সংস্কৃতি কর্মী, শ্রমিক ও পেশাজীবী সংগঠন। শুরুতে প্রদর্শন করা হয় প্রতিবাদী মঞ্চ নাটক। এরপর একে একে নারীদের অধিকার আদায়ের গান, কবিতা ও প্রতীকী মিছিল হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পাঠ করা হয় ঘোষণাপত্র। পরে মানিক মিয়া এভিনিউয়ের শোভাযাত্রার মধ্যে দিয়ে শেষ হয় এই কর্মসূচি। এখনো এদেশে কৃষি, মৎস্যজীবী ও গৃহকর্মী কর্মপেশায় নারীদের রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। এখনো একই কাজে নারীরা পুরুষের চেয়ে কম মজুরি পান। আমাদের লক্ষ্য সম্পত্তিতে নারীর অধিকার ও সব অর্থে আত্মনিয়ন্ত্রণের অধিকার। আমরা নৈরাজ্য প্রতিবন্ধী ও দেশের সকল প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।